দুর্জয় ভরাট গলায় উত্তর প্রকাশ করে। এখন চাই না, কারণ আমার জীবনে কেউ আছে যাকে আমি ভালোবাসি এবং তাকেই আমার জীবনসঙ্গী করতে চাই। সরি বারিশা, বাট আই উইল নট ম্যারি এনিবডি এলস এক্সেপ্ট ফর হার। পায়ের নিচে থেকে যেন মাটি খসে পড়ল বারিশার। দুর্জয়ের জীবনে কেউ আছে মানে? এটা কিভাবে সম্ভব? দুর্জয় তো ওর বাগদত্তা। ওকে ফেলে মানুষটা কিভাবে সাথে সাথেই অর্ণবের চেহারা মস্তিষ্কে হানা দিতেই মুখের আদল আবার স্বাভাবিক হল ওর। নিজেও তো একই কাজ করেছে। দুর্জয় থাকতেও আরেক পুরুষের সাথে অবাধ মেলামেশা করেছে। বারিশা দুর্জয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক হাসি দেয়। ওহ তাই নাকি? সো হু ইজ দ্য লাকি গার্ল? এবার বারিশা স্পষ্ট লক্ষ্য করল দুর্জয়ের অভিব্যক্তি বদলে যাওয়ার। মুহূর্তেই মানুষটার চোয়ালটা নরম হতে দেখা গেল। চোখ জোড়াও নমনীয় হল অনেকটা। ঠোঁটে হালকা ছুঁয়ে যাওয়া হাসি নিয়ে বলল ও, তুমি ওকে চেনো না? দেখা হয়নি তোমার সাথে। একদিন পরিচয় করিয়ে দেব। বারিশা আর কথা আগাল না। মুখে হাসি থাকলেও ওর মন ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেল। দুর্জয়ের প্রতি আকর্ষিত হতে মাত্রই শুরু করেছিল ও, ঠিক তখনই মানুষটা নিজের আকর্ষণের কথা জানান দিল। এখন কি হবে? বারিশা ফেরার পথে রাস্তাতেই ফোন দিল নুরিকে। ঘনিষ্ঠ বান্ধবীকে মনের কষ্ট উজাড় করে দিতেই নুরি সান্ত্বনার বাণী শোনাল। আরে বোকা, আগেই ভেঙে পড়ছিস কেন? আসল ঘটনা কতটুকু এগিয়েছে সেটা আগে দেখত। বারিশা মন খারাপ করেই বলে। নুরি তুই সামনে ছিলি না তাই বলছি সেভাবে। থাকলে দেখতি দুর্জয়ের মুখের রং কিভাবে পাল্টে গিয়েছিল ওই মেয়েটার ব্যাপারে কথা বলার সময়। হি রিয়েলি লাভস হার আই থিঙ্ক। আলহা সেটা তো দুর্জয়ের ব্যাপার। আমি তোর কথা বলছি, শোন। যতদূর আমি বুঝতে পারছি এই মেয়েটার সাথে দুর্জয়ের বেশি আগের সম্পর্ক না। সম্পর্ক থাকলে তো আর তোর সাথে আংটি বদল হতো না, তাই না? এখন তোর যেটা করণীয় সেটা হলো ওই মেয়েটাকে, সেটা খুঁজে বের করা আর দুর্জয়ের সাথে ওর সম্পর্কটা কতটা গভীর সেটাও বোঝা। এবং এই সবই তুই করতে পারবি দুর্জয়ের বাসা থেকে, দুর্জয়ের কাছে থেকে। ভুলে যাবি না যে তুই এখনো দুর্জয়ের বাগদত্তা। সামাজিক আর পারিবারিকভাবে দেখতে গেলে তোর অধিকারই সবচেয়ে বেশি এখানে। ওই মেয়েকে সরিয়ে দেওয়া কোনো ইস্যুই না। তোর সামনে এখন অনেকগুলো এজেন্ডা দোস্ত। সো বি রেডি অ্যান্ড বেস্ট অফ লাক। নুরির কথায় আবার মনে সাহস জাগে বারিশার। আসলেই তো। ও মন খারাপ করছে কেন? দুর্জয়কে তো আধা পেয়েই গিয়েছে ও। চৌধুরী পরিবারের হবু বউয়ের তকমা তো ওর গায়ে লাগানো। সেই মেয়ের তো এমনিতেই পাত্তা পাওয়ার কথা না। আগেই তাই মন খারাপ করে দমে থাকা যাবে না। বিষয়টা ভালোভাবে খতিয়ে দেখতে হবে। বাসায় এসে বারিশার মনটা আরও এক ধাপ ভালো হয়ে গেল যখন জানতে পারল যে আগামীকাল ওদের পরিবারকে শফিউল আজম চৌধুরী দাওয়াত করেছে চৌধুরী নিবাসে। বারিশার মনে হল যেন ভাগ্য ওর সাথেই আছে। এই কারণেই তো দুর্জয়ের কাছে যাওয়ার পথটা ধীরে ধীরে মসৃণ হচ্ছে। এখন বারিশার কাজ হল এই সুযোগের সৎ ব্যবহার করা। রাত 10:15। কিছুক্ষণ আগেই সবাই ডিনার সারল। এখন মেয়েরা একসাথে দিশার রুমে বসে আড্ডা জমিয়েছে। দিশার ভার্সিটিতে আজ একটা ক্লাব ফেয়ার ছিল, সেটা নিয়েই মজার মজার ঘটনা বলছে ও। আর রাদিয়া, শুভা ও সেহের সেই সব শুনে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এর মাঝেই হুট করে বেজে ওঠে শুভার ফোন। হাসির দমকে অন্যমনস্ক হয়ে শুভা ফোনটা হাতে নেয়। তবে দুর্জয়ের নামটা দেখতে পেয়েই স্থানকাল পাত্র থেকে মনোযোগ হারায় ও। সব ধ্যান যেয়ে বসে স্ক্রিনে ওঠা নামটার ওপর। মৃদু এক হাসি ঠোঁটে মেখে ফোনটা ধরে শুভা। হ্যালো। কি ব্যাপার ম্যাডাম,
আজ আমাকে ভুলে গিয়েছেন মনে হয়। শুভা লজ্জায় লাল হয়। বড় বোনগুলোর সামনে কিছু বলতেও পারে না। দুর্জয় ওপাশ থেকে শুভার অবস্থানটা বোধহয় বোঝে। তুই কোথায় আছিস? দিশা আপুর রুমে। তাড়াতাড়ি আমার রুমে আয়। শুভা চকিতে সামনে তাকায়। সেহের, দিশা আর রাদিয়া নিজেদের গল্পে আর হাসাহাসিতে মশগুল তখন। শুভা তা দেখে ফিসফিস করে বলে, এখানে আপুরা সবাই আছে। কিভাবে সবার মধ্যে থেকে আসি বলো? তার মানে তুই আসবি না? এখন না, পরে আসি প্লিজ। দুর্জয়ের আওয়াজ অপর পাশ থেকে শোনা যায় না। শুভা আরেকবার হ্যালো বলতে যাবে তার আগেই ফোনটা কেটে যায়। শুভা ফ্যালফ্যাল চোখে ফোনটা কান থেকে সরিয়ে হাতে নেয়। উনি এভাবে ফোন কেটে দিল কেন? রাগ করল নাকি? এরই মধ্যে শুভা খেয়ালই করেনি যে বাকি তিনজনের আলাপ বন্ধ হয়ে গিয়েছে। তিনজনই প্রশ্নের অভিব্যক্তি নিয়ে তাকিয়ে আছে শুভার দিকে। সেহের জিজ্ঞেস করল তখন, কি রে শুভু? কে ফোন দিয়েছিল? শুভা ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে বোনের দিকে তাকায়। মুখটা তারপর আস্তে ধীরে খোলে। দুর্জ। দরজায় টোকা পড়ায় সবার মনোযোগ ওদিকে যায়। শুভার আর নামটা নেওয়া হয় না। দিশা খাট থেকে নেমে দরজা খুলতেই প্রকট হয় দুর্জয়। পরনে ফুল হাতাটি শার্ট আর ট্রাউসারে গম্ভীর মুখটা দেখে দিশা একটা ছোট ঢোক গিলল। দুর্জয় রুমের ভেতরে না ঢুকেই সরাসরি জিজ্ঞেস করল বোনকে, শুভা আছে? হ্যাঁ ভাইয়া আছে তো। ডাকবো? হ্যাঁ, ওকে আমার রুমে একটু আসতে বল, কাজ আছে। বলেই হনহনিয়ে চলে গেল দুর্জয়। ওর কথা সবাই শুনতে পেয়েছে। সেহের আর রাদিয়া শুভার দিকে তাকাল। সেহের তখন বলে উঠল, যা তো শুভ, দেখ তো ভাইয়া কেন ডাকল তোকে। শুভা তাড়াতাড়ি খাট থেকে নামে। নিজের ওড়না ঠিক করে পায়ে রুম থেকে। তবে তাড়াহুড়োর মধ্যে যাওয়ার পথে দিশা আর রাদিয়ার চাহনি খেয়াল করে না। করলে বুঝতো দুই বোনের হাতেই ধরা খেয়ে গিয়েছে ওরা। দুর্জয়ের রুমে এসে নক করতেই দরজা খোলে দুর্জয়। ওর গম্ভীর চাহনি দেখে শুভা আজ করতে পারে যে জনাবের মেজাজ গরম। দুর্জয় এক পলক শীতল চাহনি দিয়েই শুভাকে দোরগোড়ায় রেখেই পেছনে ঘুরে রুমের ভেতর ঢুকে যায়। শুভার আর বুঝতে দেরি হয় না। এই রে, ভালোভাবে খেপেছে। শুভা গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করে। আপনাতেই লেগে যায় ওর পেছনে দরজা। দুর্জয় ততক্ষণে নিজের স্টাডি টেবিলে বসে ল্যাপটপে কাজ শুরু করে দিয়েছে। শুভা সরাসরি যেয়ে পাশে দাঁড়ায়। দুর্জয়ের যেন সেদিকে কোনো খেয়ালই নেই। ও ছাড়া দ্বিতীয় কেউ যে রুমে আছে এটার ব্যাপারে সে যেন অবগতই না। শুভা পাশ দিয়ে হালকা ঝুঁকে দুর্জয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। তবে দুর্জয় ফিরেও তাকায় না। ব্যর্থ হয়ে শুভা সোজা হয়। ঠোঁট উল্টে মায়া মায়া কণ্ঠে শুধায়, আচ্ছা আমার কি দোষ বলো তো? সব বড়রা বসেছিল ওখানে, ওদের মাঝ থেকে কি বলে আসি আমি? তুমিই বলো তো, এখন এসেছিস কেন? যা, ওদের সাথেই থাক। হিম শীতল কণ্ঠটা যেন রুমের চার দেওয়ালে বাড়ি খেল। মানুষটার অভিমানী স্বরে শুভা ছোট্ট করে হাসে। তারপর ঠিক দুর্জয়ের চেয়ারের পেছনে যেয়ে ওর দুই কাঁধে হাত রাখে। আস্তে আস্তে হাত দুটো সামনে নিয়ে গিয়ে গলা জড়িয়ে ধরে দুর্জয়ের। সাথে নিজের থুতনি বসায় চওড়া পুরুষালী কাঁধে। দুর্জয়ের গালের সাথে গাল মিলিয়ে আদুরে গলায় বলে, আচ্ছা বাবা, আই অ্যাম ভেরি সরি। ভুল হয়ে গিয়েছে আমার, মস্ত বড় ভুল। এখন থেকে তুমি যখন ডাকবা আমি দৌড়ে চলে আসব।
ঠিক আছে বলেই দুর্জয়ের দিকে মুখ ফেরায় শুভা। কিন্তু মানুষটার মুখে কোনো পরিবর্তন না দেখে এবার পুরোপুরি দমে যায়, সাথে নিজেরও অভিমান জন্মায়। এই একটু কারণে এত রাগ? শুভা ভগ্ন হৃদয় হাত দুটোর বাঁধন খোলে, ধীর গতিতেই সেটা সরিয়ে নেয় দুর্জয়ের গলা থেকে। পেছনে সোজা হয়ে দাঁড়িয়ে ঝাঝালো কণ্ঠে বলে, থাকো তোমার কাজ নিয়ে, গেলাম আমি। বলেই ঘুরে দাঁড়ায় বের হওয়ার জন্য, কিন্তু তার আগেই দুর্জয় সুইভলিং চেয়ারটা ঘুরিয়ে টান দেয় শুভার হাতে। ফলস্বরূপ আছড়ে পড়ে মেয়েটা দুর্জয়ের কোলে। হতভম্ব শুভার বুঝতে কয়েকক্ষণ লাগে যে কি হয়ে গেল। যখন ও বুঝল যে ও দুর্জয়ের কোলে পড়েছে, লজ্জায় সারা শরীরে কাঁপুনি দিয়ে উঠল। মুহূর্তেই ছটফট করে ওঠার চেষ্টা করে শুভা, তবে ওর ছোট্ট দেহটাকে কাবু করে আনতে দুর্জয়ের একটা হাতই যথেষ্ট ছিল। সেই হাত দিয়ে শুভার কোমর পেঁচিয়ে নিজের কাছে টেনে নিল ও। শুভা হকচকিয়ে তাকায় ওর দিকে। কি করছোটা কি? ছাড়ো আমাকে। একদম চুপ করে বসে থাক। কাজ করছি, ডিস্টার্ব করিস না। একদম শীতল শান্ত এই কণ্ঠে শুভা বাধ্য হল চুপ হতে। ঘাড় ঘুরিয়ে একবার ল্যাপটপের দিকে তাকাতেই বুঝল দুর্জয় কিছু পেপারস পড়ছে। শুভা তারপর তাকায় দুর্জয়ের দিকে, দেখে মনোযোগ সহকারে কাজ করছে মানুষটা। শুভাকে যে আগলে নিয়ে বসে আছে, সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই ওর। যেন এটা খুবই স্বাভাবিক একটা আচরণ। শুভা মৃদু হাসি ছড়ায় ঠোঁটে। মানুষটা সামনে থেকে যতটা শান্ত, গোছানো, ভেতর থেকে ঠিক ততটাই দুষ্টু, অশান্ত। ভালোবাসা প্রকাশের বিভিন্ন রূপ তার নখদর্পণে জানা। শুভার আর বিরক্ত করতে ইচ্ছা করে না মানুষটাকে, তাই ও আলতো ভঙ্গিতে ওর মাথা একপাশ করে এলিয়ে দেয় দুর্জয়ের চওড়া বুকে। এক হাত টি শার্টের ওপর রেখে চুপটি করে চোখ বন্ধ করে। এতে পরম শান্তির খোঁজ মিলে মনে। দুর্জয়ের চোখ এই কাণ্ডে ল্যাপটপ থেকে সরে না, তবে শুভার মতন একটা প্রশান্তির হাসি ওরও অধর ছুঁয়ে যায়। কিছুক্ষণ এভাবেই সময় অতিবাহিত হয়। নিস্তব্ধ রুমের ঠান্ডা আবহাওয়ায় প্রিয়তর আগলে রাখা বুকে শান্তিতে শুভার চোখ লেগে আসে কিয়তক্ষণের জন্য। ওর নিঃশ্বাস ভারী হওয়ার শব্দ কানে পৌঁছায় দুর্জয়ের। মেয়েটা যে ঘুমিয়ে গিয়েছে বুঝতে পারে ও। ঠোঁটের ফাঁকে হাসি দেখা দেয়। মায়া হয় ভীষণ শুভার জন্য। নিশ্চয়ই সারাদিনে অনেক ক্লান্ত মেয়েটা, তাই তো অভিমান নিয়েই বুকের মাঝে বিড়াল ছানার মতো লেপ্টে ঘুমিয়ে পড়ল। দুর্জয়ের নিজের কাজ ততক্ষণে শেষ হয়েছে। ল্যাপটপটা বন্ধ করে শুভার রেশমি চুলে আদুরে হাত বুলায় ও। এতেই শুভার ক্ষণিকের অগভীর নিদ্রা ভেঙে যায়। আধো ঘুমঘুম চোখ নিয়ে মাথা তোলে। দুর্জয়ের এই ঘুমন্ত চোখজোড়া দেখে যেন হৃদযন্ত্রে মাদল বেজে ওঠে। নিজেকে ভারী বেসামাল লাগে। মেয়েটা ওর জন্য মাদকের থেকেও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দিন দিন। অতি দ্রুত একে বিয়ে করে নিজের জীবনে না আনলে দুর্জয়ের সর্বনাশ নিশ্চিত। শুভা দুর্জয়ের চোখের ভাষা পড়া এখন শিখে গিয়েছে। তাই এই মুহূর্তে মানুষটার চঞ্চল দৃষ্টি ওকে আসন্ন ঝড়ের আগাম বার্তা পৌঁছে দিল। সাথে সাথে শির দ্বারা কম্পন বয়ে গেল শুভার। আর চোখে দুর্জয়ের ল্যাপটপে চোখ রাখল ও। ল্যাপটপ বন্ধ দেখেই বুঝল দুর্জয়ের কাজ শেষ। আর এক মুহূর্ত দেরি করল না শুভা। কোমরের বাঁধনে একটু ঢিল পড়তেই দুর্জয়ের কোল ছেড়ে উঠে দাঁড়াল। এক দৌড়ে রুম থেকে পালিয়ে গেল, পেছনে হাসতে থাকা দুর্জয়কে দাঁড় করিয়ে রেখে। পরদিন বিকালে শুভা ভার্সিটি থেকে ফিরেই দেখে বাসায় খুব রব রব পরিবেশ। সকালেই শুনে গিয়েছিল ও যে আজ রাতে রাদিয়ার হবু শ্বশুরবাড়ি আর বারিশাদের পরিবারের দাওয়াত আছে এখানে। আজকাল বারিশার নামটা শুনলেই মনটা মোচড় দিয়ে ওঠে শুভার। নিজের ভেতর কেমন এক অপরাধবোধ কাজ করে।
যদিও ও জানে এবং পূর্ণ মনে মানে যে বারিশার এই সম্পর্ক ভাঙার পরই দুর্জয় ওর কাছে এসেছে, শুভাও সাড়া দিয়েছে, দুজন দুজনকে আপন করেছে। কিন্তু পরিবারের সদস্যদের দিকে তাকালে শুভা আবার নেতিয়ে যায়। বিশ্বাসের দৃঢ়তা টিকিয়ে রাখতে কষ্ট হয় ওর। ইনারা কি সবকিছু মানবে? যদি আবার ভুল কিছু বুঝে? সন্ধ্যা পার হতেই বাসায় মেহমানদের আনাগোনা দেখা দিতে লাগল। প্রথমেই আসলেন নোমান সাহেব ও তার স্ত্রী। তবে বারিশাকে তাদের সাথে দেখা গেল না। নাহার সেটা দেখেই প্রশ্ন তুললেন বারিশার মায়ের কাছে। কি ব্যাপার ভাবি, বারিশা মাম্নিকে দেখছি না যে। ও কোথায়? বারিশা ওর এক বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছে ভাবি। বোঝেনি তো অনেকদিন পর দেশে আসলো মেয়েটা। বন্ধু বান্ধব কাজিনরা সব মিলে বেচারিকে জেকে ধরেছে। সবার মন রক্ষা করতে গিয়ে মেয়ে আমার ভীষণ ক্লান্ত। এই যে 8:30টার মধ্যেই চলে আসবে বলেছে। নাহার সব শুনলেন, তবে মুখে এক স্মিত হাসি ছাড়া আর কিছুই বললেন না। আসলে মনে মনে সে বারিশার প্রতি একটু নারাজ হয়ে আছেন। মেয়েটা দেশে এসেছে প্রায় 5 দিন হল, কিন্তু একটা বারও দেখা করা তো দূর, ফোন পর্যন্ত করেনি নাহারকে। বিদেশেও থাকতে খুব একটা কথা বলতো না। বাগদান হওয়ার পর প্রথম দিকে যাও একটু ফোন দিত, পরের দিকে সেটাও বন্ধ হয়ে গেল। এটা নাহারের ভালো লাগেনি। যতই ব্যস্ততা থাকুক না কেন, সম্পর্কের সম্মানটাও তো বজায় রাখতে হবে। চৌধুরী বাড়ির হবু বউ সে। এমনকি 3য় প্রজন্মের বড় বউ হতে যাচ্ছে সে। একসময় ওকেই তো পরিবারের হাল ধরতে হবে। সেখানে মেয়েটা এতটা অজ্ঞ হলে কেমনে চলবে? এই পরিবারের প্রতিটা সদস্য বেশ আন্তরিক, এমনকি বউগুলোও তাই। সেই অনুযায়ী বারিশা তো দুর্জয়ের সাথে বিয়ের কথা বার্তার আগ থেকেই এই বাড়ির মানুষদের চিনে। ওর তো এখানে কারো সাথে জোড়তা থাকার কিছু নেই। তাহলে কেন কোনো কন্ট্যাক্ট রাখল না মেয়েটা? সেই মুহূর্তে নাহারের চোখ যায় দুর্জয়ের পাশে দাঁড়ানো শুভার দিকে। কি নিয়ে যেন দুর্জয় শুভার চুলের ঝুঁটি ধরে টান দিচ্ছে। এতে হালকাভাবে এককাত হচ্ছে শুভার মাথা। এতে মেয়েটা বিরক্ত হচ্ছে, আবার হাসছেও। চোখের দৃষ্টিতে দুর্জয়ের প্রতি কপট রাগ স্পষ্ট। দুর্জয়ের মুখেও তখন লেপ্টে যায় মৃদু হাসি। ধীর কণ্ঠে কি যেন বলছে ও শুভাকে। এতে মেয়েটা আরো ক্ষেপে ঠোঁট বাঁকায়। ওদের এই খুনসুটি দূর থেকে অবলোকন করে আনমনেই হেসে দেন নাহার। মনে করার চেষ্টা করেন এরকম খুশি বারিশার সাথে তার ছেলেকে থাকতে দেখেছেন কি কখনো? না, মনে পড়ে না তার। নাহার একটা দীর্ঘশ্বাস ছাড়েন। ইস, কি মোহনীয় লাগে দুর্জয় আর শুভাকে পাশাপাশি। এদের দুজনেরই যদি একটা জুটি হতো, কতই না সুন্দর হতো ব্যাপারটা। 8:30 বললেও বারিশা চৌধুরী নিবাসে পৌঁছায় 9:40 পরে। এতে নাহারের আগে মিসেস নোমানি নিজের মেয়ের ওপর ক্ষেপে যান। বারিশা ঢুকতেই প্রথমে তিনি ওকে একপাশে নিয়ে বকা দেন। এটা কোনো টাইম হলো আসার তোমার? বারিশার চোখে অনুতপ্ততা দেখা না গেলেও মুখে বলল ও। সরি আম্মু, আসলে ফিরোজ, জ্যোতিরা সব একসাথে হয়েছিল। আড্ডার মাঝে টাইমের খেয়াল রাখতে পারিনি। মিসেস নোমানের রাগের পারা যেন আরেক ধাপ বাড়ে। মেয়ের হেয়ালি উত্তরে ওর বাহু ঝাঁকিয়ে চাপা স্বরে হুঙ্কার তোলেন। ভুলে যেও না বারিশা, এটা তোমার হবু শ্বশুর বাড়ি। এবং চৌধুরী পরিবার খুবই রক্ষণশীল। এই ধরনের ব্যবহার ওনারা পছন্দ করেন না। মুক্ত চেতনার বারিশার এবার মায়ের ওপর মেজাজ গরম হল। উফ আম্মু, কে কেমন, এই সব আমার কাছে কোনো মূল্য রাখে না, তুমি জানো। আমি হিপোক্রিট না, হতেও পারবো না।
কারো জন্য ওপর ওপর আলাদা অবতার ধারণ করতে পারবো না। আমি আমার মন মর্জিতে চলি। কারো জন্য নিজেকে চেঞ্জ করব না। এতদিন যেভাবে চলে আসছি এখনো সেভাবেই চলব। বলেই মায়ের পাশ কাটিয়ে সামনে চলে যায় বারিশা। মেয়ের ব্যবহারে বেশ মনক্ষুণ্ণ হন মিসেস নোমান। মেয়েটা একেবারে বাপের অষ্টি গোষ্ঠী হয়েছে, কাউকে তোয়াক্কা করে না। এভাবে চলতে থাকলে শ্বশুরবাড়িতে কি নিজের সম্মান কুড়াতে পারবে ও? যদিও মায়ের সামনে অনেক কিছুই বলে গেল বারিশা, তবে চৌধুরী পরিবারের সামনে সেভাবে কোনো বাজে আচরণ করল না, বরং সবার সাথে বিনয়ী ব্যবহারই করল। বড়দের সালাম জানিয়ে ও চলে গেল ছোটদের মাঝে। নিচেরই একটা অতিথিদের জন্য সাজানো ঘরে রাদিয়া, দিশা, শুভা আর তুষার এবং তুহিন বসে গল্প করছিল। এরই মাঝে বারিশা প্রবেশ করে ওখানে। শুভা বারিশাকে দেখেই মনটা খারাপ করে ফেলে, তবে সেটা মুখে সেভাবে বুঝতে দেয় না। বাকিরা বারিশাকে দেখে ব্যস্ত হয়ে পড়ে। দিশা নিজের হবু ভাবিকে টেনে এনে খাটে নিজের পাশে বসায়। মুহূর্তেই আড্ডার মধ্যমণি বনে যায় বারিশা। রাদিয়া বারিশার আরেক পাশে বসে প্রশ্ন করে, কেমন আছো ভাবি? অনেক দিন পর দেখা তোমার সাথে। বারিশা সৌজন্যের হাসি টানে। আসলেই রাদিয়া, অনেক দিন দেখা হয় না। তবে এবার ভালোই হয়েছে, আমি এসেই তোমার বিয়ের দাওয়াত পেলাম। বারিশা কথা না শেষ করতেই সেটা ধরে বসে দিশা। দাওয়াত পাওয়ার কথা কেন বলছো ভাবি? তুমি তো এই বাড়িরই একজন। আপুর বিয়ে শেষ হতেই তোমার আর ভাইয়ার বিয়ের সানাই বাজবে। কিছুদিনের ব্যাপার মাত্র, তাহলে কেন আমাদের থেকে পর ভাবছ নিজেকে হম? দিশার কথায় রাদিয়া আর তুষারও সায় দেয়। বারিশার না চাইতেও গালে লাল আভা পড়ে। যতই মুক্ত মনা হোক না কেন, বাঙালি মেয়েও বিয়ের কথা শুনলে লজ্জা তো লাগবেই। তবে একই রুমে অবস্থানরত আরেক রমণীর ঠিক সেই মুহূর্তের অনুভূতিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। দিশা আর রাদিয়ার কথাগুলো শুনে শুভার ভেতরটা গুলিয়ে আসছিল একদম। বিশেষ করে বারিশাকে ভাবি বলে সম্বোধন করাতে ভীষণভাবে মনে আঘাত হানল ওর। এসব কথা আর যে বেশিক্ষণ সইতে পারবে না ও, এটা বুঝেই উঠে দাঁড়ায়। নিঃশব্দে বের হয়ে যেতে নেয় রুম থেকে, তবে তুষারের ডাকে থামতে হয়। এই শুভা, যাও কোথায়? তুষারের ডাকে সবার দৃষ্টি একযোগে পড়ে শুভার ওপর। বারিশা এই প্রথম খেয়াল করল মেয়েটাকে। ভ্রু কুঁচকে রাদিয়ার দিকে চোখ ফেরাল ও। ওকে তো চিনলাম না। রাদিয়া শুভার দিকে মুচকি হেসে বলে, ভাবি, ও হলো আমাদের শুভা। আত্মীয় হয় আমাদের। সেহের ভাবির ছোট বোন। বারিশা ছোট্ট হাসি দেয়। ও কেমন আছো শুভা? শুভা নিষ্প্রভ চোখে তাকায়। ভালো আছি আপু। আপনি ভালো? হ্যাঁ। যাচ্ছ কোথায় তুমি? আমাদের সাথে বসো। না আপু, আসলে সেহের আপুর কাছে যাচ্ছিলাম। দেখি ওনার কোনো সাহায্য লাগে কি না। বলেই শুভা আর দাঁড়ায় না। দরজা খুলে বের হয়ে যায় রুম থেকে। বারিশা এক পলক চেয়ে রয় সেদিকে। নিজের মনে বলে, মেয়েটা অদ্ভুত। রাতের খাবারে বড়দের বেশ গল্প জমল ডাইনিং হলে। বিয়ের আর 2 সপ্তাহ বাকি নেই, তাই গল্পে গল্পেই জরুরি কিছু কথা সেরে নিলেন ওনারা। দুর্জয় আর রেজওয়ান ঘরের 2 বড় ছেলে হিসেবে গুরুজনদের কাতারেই সামিল ছিল। বাবাদের সাথে আলোচনা করে নিজেদের দায়িত্বগুলোও বুঝে নিল। এরই মধ্যে মেয়েরাও চলে আসলো খাবার টেবিলে। দুর্জয়ের পাশের সিটটা খালি দেখে বারিশা যেয়ে বসল ওখানে। রাদিয়া আর দিশা সেটা দেখেই মিটিমিটি হেসে দিল। তবে সর্বদা দুর্জয়ের উল্টো পাশে বসা শুভার মনে তখন তিমিরের আধার নেমেছে।
সে একবার বারিশাকে দেখছে তো একবার দুর্জয়ের দিকে তাকাচ্ছে। দুজনকে এভাবে পাশাপাশি প্রথম দেখল ও, এবং না চাই তো সারা শরীর ঈর্ষায় যেন দগ্ধ হল। এদিকে দুর্জয় ওর বাবার সাথে কথায় মগ্ন থাকায় খেয়ালই করেনি ওর পাশে কে এসে বসেছে। শফিউল আজম যখন সবাইকে খাবার শুরু করার জন্য অনুরোধ করলেন তখন দুর্জয় সামনে ঘুরে বসে। প্রথমেই ওর চোখ পড়ে মায়াবী একজোড়া দৃষ্টির ওপর। শুভাকে সামনে পেয়ে মনটা শান্ত হয় ওর, তবে পরক্ষণেই আবার সেই দৃষ্টির মাঝে বিষণ্ণতা দেখে ভ্রুজোড়া কুঁচকায় দুর্জয়। শুভার নজরকে অনুসরণ করে নিজের পাশে তাকায়। বারিশাকে পাশের সিটে পেয়ে প্রথমে থমকে যায় ও। শুভার মলিন চাহনির কারণ বুঝতে একটুও সময় লাগে না দুর্জয়ের। নিচের ঠোঁট কামড়ে এক মুহূর্ত ভাবে দুর্জয়। তারপর শুভাকে ক্ষণিকের জন্য দেখে নিজের বাবার দৃষ্টি আকর্ষণ করে। আব্বু, আমি আসলে ভুলে গিয়েছিলাম আমার একটা ফরেন ডেলিগেটসের সাথে মিটিং আছে। আমাকে সেটা অ্যাটেন্ড করতে হবে। তাই এখন সবার সাথে ডিনার করাটা সম্ভব হচ্ছে না বলে দুঃখিত। শফিউল আজম কপাল কুঁচকান। তা এখনই যেতে হবে? ডিনারটা করে যাও। আব্বু, ওদেরকে রাত 10টার টাইমই দেওয়া ছিল। তাই বলে সবার। শফিউল সাহেবকে থামালেন নোমান সাহেব। শফিউল ভাই, দুর্জয়কে যেতে দিন। ওয়ার্ক কামস ফার্স্ট, এই ফর্মুলা বাচ্চাদের তো আমরাই শিখিয়েছি, এখন আমরাই সেটা ভাঙলে কেমনে হবে? দুর্জয়, তুমি যাও বাবা। আমরা তো পরিবারের মানুষই। এরকম আরও কত ডিনার করব একসাথে। থ্যাঙ্কস আঙ্কেল, আপনারা ডিনার এনজয় করেন। বলেই দুর্জয় শেষবারের মতন শুভার দিকে গভীর দৃষ্টিতে একবার তাকিয়ে উঠে পড়ে। শুভার বুঝতে আর দেরি হয় না কেন দুর্জয় এটা করল। ও স্পষ্ট জানে আজ দুর্জয়ের কোনো মিটিং নেই। সকালেই অফিস যাওয়ার সময় বলেছিল যে আজ সব কাজ একেবারে শেষ করে বাসায় ফিরবে ও। এই মিটিংয়ের বাহানা শুধুই টেবিল থেকে উঠে যাওয়ার জন্য। শুভার মনের যত আধার ছিল সব কেটে গেল নিমিষেই। মানুষটা শুধু ভালোইবাসে না, শুভার মন বোঝে ও সেটাকে শ্রদ্ধা করে। তবে তার সাথে আবার খারাপও লাগল শুভার। ইস, ওর মন রাখতে গিয়ে লোকটা ডিনার না করেই উঠে গেল। কিছু হইল এটা? শুভার মুহূর্তেই সব খিদা নষ্ট হয়ে গেল। প্লেটের খাবার দেখে অভক্তি চলে আসল। কিন্তু দুর্জয়ের পরপর ওর উঠে যাওয়াটা দেখতে কেমন লাগবে ভেবে টেবিলে বসে রইল শুভা। শুধু আধা চামচ পোলাও আর এক টুকরো গরুর মাংস পাতে নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করল। মুখে তুলল না। দুর্জয় ওর জন্য না খেয়ে উঠে গেছে, আরও বসে খাবে? প্রশ্নই আসে না। ভাগ্য সদয় ছিল শুভার, তাই ওর দিকে কেউ বিশেষ একটা নজর দিল না। এদিকে বারিশা দুর্জয়কে উঠে যেতে দেখে মনক্ষুণ্ণ হয়। মানুষটার কাছে আসতে যেও কেন যেন পারছে না ও। এই বাসায় আসার পর থেকেই আত্মীয় স্বজন, ভাই বোনদের ভিড়ে এখনো দুর্জয়ের সাথে একটা কথাও বলতে পারেনি ও। দুর্জয়ও বড়দের মাঝে এমনভাবে বসেছিল যে ওর কাছে ঘেঁষাই দায় হয়েছিল বারিশার। এখন ভেতর ভেতর রাগ উঠছে ওর। ধুর, আজ আসাটাই বৃথা হল ওর। খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসল খোশ গল্পে। তার সাথে সেখানেই ডেসার্ট সার্ভ করা হল। এদিকে নাহার ছেলের চিন্তায় বারবার উপরে তাকাচ্ছেন। সবাই খেল, ওরই তো খাওয়া হল না। ঠিক সেই সময় পাশে আসলো শুভা। চাচিমা, ভাইয়া এখনো খায়নি। নাহার ফিরে তাকান। শুভার কথায় যেন মনের কষ্টটাকে আরও প্রশ্রয় দিল। দেখ না মা, আমিও তো এই নিয়েই চিন্তায় পড়েছি। সবাই খেলো, ও নিজেই বাকি। খাবারটা ওর রুমে পৌঁছে দিব সেই সুযোগও তো পাচ্ছি না। বারবার এদিক ওদিক থেকে ডাক পড়ছে আমার। চাচিমা,
আমি খাবারটা দিয়ে আসি। নাহারের মুখটা উজ্জ্বল হল। দিয়ে আসবি মা? তাহলে তো ভালোই হয়, কিন্তু ও মিটিংয়ে থাকলে তো। শুভা বাঁকা হাসে। চিন্তা করবেন না, উনি ব্যস্ত থাকলে চুপচাপ খাবার রেখে চলে আসব। নাহার সন্তুষ্ট হলেন শুভার কথায়। তাড়াতাড়ি প্লেটে খাবার বেড়ে হাতে দিলেন ওর। শুভা সাথে সাথেই খাবার নিয়ে ওপরের দিকে পা বাড়ায়। ওপরে উঠে দুর্জয়ের দরজার নোব ঘুরায়। ঘুরতেই খুলে যায় দরজা। মুচকি হেসে শোভা ভেতরে ঢোকে। দুর্জয় ল্যাপটপের সামনেই বসেছিল। দরজা খোলার শব্দ শুনে পেছনে ফেরে। শোভাকে দেখে কপালের ভাঁজ সোজা হয়ে যায়। শোভার হাতে খাবারের প্লেট দেখে দ্রুত উঠে এসে প্লেটটা নিয়ে নেয়। সন্তর্পণে পেছনের দরজাটা লাগিয়ে দেয়। শোভা এটা দেখে ভরকে যায়। আরে আরে করছো কি? আমি তোমাকে খাবার দিতে এসেছিলাম। এখন দেওয়া শেষ, আমি নিচে যাব। শোভা যতটা দুরন্ত ছিল ততটাই শান্ত দেখা গেল দুর্জয়কে। এসেছিস নিজের মর্জিতে, তবে যেতে পারবি আমার ইচ্ছায়। শোভা চোখ বড় বড় করে বলে। তুমি কি পাগল নাকি? বাসায় ভর্তি মানুষ। তো তো মানে কেউ দেখে ফেললে? দুর্জয় এবার রাগ দেখায়। আবার সেই এক কথা, মানুষের ভয় নিয়ে বসে থাকতে না করেছি না আমি? শোভা এবার চুপ মেরে যায়। দুর্জয় সেই সুযোগে ওর হাতটা ধরে ভেতরে নিয়ে আসে। খাটে বসিয়ে শোভার হাতে প্লেটটা দিয়ে নিজে ওর পাশে বসে। শোভা একবার প্লেটের দিকে তাকিয়ে প্রশ্ন নিয়ে দুর্জয়ের মুখের পানে তাকায়। বাঁকা হাসিটা আবার ছোঁয়ে দুর্জয়ের ঠোঁট। তোর কারণে সবার সাথে খেতে পারিনি। কত খিদা লেগেছিল জানিস? এখন এই দোষের মাসুল দিবি তুই। শোভার কপালের ভাঁজ আরও গাঢ় হয়। কিভাবে? আমাকে খাইয়ে দে। এক ঝটকায় শোভা চোখ বড় করে তাকায়। আমি তোমাকে খাইয়ে দেব? দুর্জয় আশপাশে তাকিয়ে ভাব করে যেন কিছু খুঁজছে। আর তো কেউ নেই রুমে আমাকে খাইয়ে দেওয়ার, আছে কেউ? শোভা লজ্জায় মাথা নিচায়। তারপর এক পলক হেসে হাত ধুয়ে আসে। তারপর সুন্দরভাবে পোলাও, সবজি একসাথে করে এক লোকমা বানিয়ে তুলে ধরে দুর্জয়ের মুখের কাছে। দুর্জয় চোখে পরম শান্তি ভাসিয়ে লোকমাটা নিজের মুখে তোলে। তবে নেওয়ার পরপরই একটু বিকৃত হয়ে যায় ওর মুখ। শোভা, কেমন যেন লাগছে টেস্টটা। দেখ তো একটু। শোভার হাসি মুখটা মুহূর্তেই উত্তেজনায় ভরপুর হয়ে ওঠে। সাথে সাথেই আরেক লোকমা ঠিক একইভাবে মাখিয়ে নিজের মুখে পুরে। ভালো করে চেখে দেখে। কই? আমার কাছে তো ঠিকই লাগছে। তোমার কাছে কি? বলতে বলতেই শোভার আঙ্গুলে অবশিষ্ট যতটুকু খাবার ছিল সেটা দুর্জয় নিজে খেয়ে ফেলে। এরপর চোখ বন্ধ করে তৃপ্তির সুরে বলে, এই লোকমাটা বেশ টেস্টি ছিল। এটা পারফেক্ট। শোভা এতক্ষণে বুঝে মানুষটার চালাকি। একই সাথে লজ্জা আর ঠোঁটে হাসি হানা দেয় ওর। কি দুষ্টু এই মানুষটা ভাবা যায়। চৌধুরী নিবাসে রাদিয়ার বিয়ের তৈয়ারি পুরো দমে শুরু হয়ে গিয়েছে। ২০ দিনের ছুটি নিয়ে সিলেট থেকে শেখ আমিনুল পরিবার সহ উপস্থিত হয়েছেন। আমিনুলের স্ত্রী ফারিয়া আবার মিসেস নোমানের ঘনিষ্ঠ বান্ধবী। তাই বান্ধবীর মেয়েকে নিজেদের পরিবারের বউ হিসেবে নিয়ে আসাতে সে খুবই উৎসাহিত। সকালে নাস্তা শেষে এই নিয়েই রুবি আজম আর তার মাঝে কথা হচ্ছিল। ভাবি আমি যে কি এক্সাইটেড এই বিয়ে নিয়ে। মনে হচ্ছে আমার নিজের ছেলের বিয়ে দিচ্ছি। রুবি আজম টেবিল থেকে খাবার একত্র করছিলেন। তো দুর্জয় কি আমাদের ছেলে নয়? ফারিয়া অপ্রস্তুত বনে গেলেন তখনই। না না মানে হ্যাঁ অবশ্যই ও আমাদের ছেলে।
আমিও তাই বলছি। আচ্ছা, রেডি হবেন না বাজারের জন্য? রুবি আজম জ্যামের বোতল লাগাতে লাগাতে ঘড়ির দিকে তাকান। এখনো তো সময় আছে। 10:30টার আগে তো মার্কেট খুলবে না। এখন কেবল 9টা বাজে। তুমি যাও ফারিয়া, গোসল সেরে রেডি হও। আমি টেবিলটা ঠিক করে আসছি। ঠিক আছে ভাবি। বলেই ফারিয়া হাসি মুখে বিদায় নিল সেখান থেকে। পথে ওর দেখা হয় শুভার সাথে। ভার্সিটির জন্য বের হচ্ছিল শুভা। বাড়ির বাকি সদস্যদের মতন ফারিয়া এইখানে নিয়মিত না থাকায় শুভার সাথে ওনার তেমন একটা খাতির নেই। মেয়েটাকে খারাপ লাগে না ওনার, ভালোই লাগে। ছোট খাটো, সরল সোজা। তবে এইভাবে এই বাসায় থাকার বিষয়টা ফারিয়া তেমন একটা পছন্দ করেননি প্রথম থেকে। হাজার হোক, বোনের শ্বশুরবাড়ি বলে কথা। এভাবে এসে থাকা যায় নাকি? ফারিয়া হলে জীবনেও থাকতেন না। আর শুভা সেহেরের বাবাটাও কেমন, এক কথায় অনুমতি দিয়ে দিল। আজব মানুষ। শুভা ফারিয়াকে দেখে মিষ্টি হেসে সালাম জানায়। ফারিয়াও সালামের উত্তর দিয়ে ওপরে উঠে পড়েন। শুভা এরপর ডাইনিং হলে যায় পানি খেতে। সেখানে দেখে রুবি আর নাহার মিলে টেবিল ঠিক করছে। শুভা তাকায় সিঁড়ির দিকে, এখনো দুর্জয়ের নামতে সময় আছে। তাড়াতাড়ি ও নাহারের পাশে যেয়ে ওনার হাত থেকে প্লেটগুলো নিতে যায়। চাচিমা দেন, আমি রেখে আসি। নাহার শুভাকে দেখে আর ওর কথা শুনে তৃপ্তি পেলেও মুখে না না করে ওঠেন। না আম্মু, তোমার দেরি হয়ে যাবে। তুমি যাও, দুর্জয় আবার অপেক্ষা করবে। আমরা আছি তো করে ফেলব। তবে শুভা এত কথার মাঝেও জোর করে প্লেটগুলো হাত থেকে নিয়ে নিল। আমার কোনো লেট হচ্ছে না। ভাইয়া এখনো নামেনি তো। ওনার না নামা পর্যন্ত আমি আপনাদের সাথেই থাকি। আর আপনাদের তো আজ শপিংয়ে যেতে হবে, তাই আমরা সবাই মিলে একটু একটু করলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। নাহার আর রুবি একে অপরের দিকে চেয়ে হাসি দেন। মেয়েটা এই বাড়ির সদস্যই হয়ে গিয়েছে একদম। কত খেয়াল রাখে সবকিছুর। এরই মধ্যে প্লেটগুলো রেখে এসে শুভা বাটার আর ব্রেড বক্সে পুরতে থাকে। সেহের কিচেনে বুয়ার সাথে মিলে সব গোছাচ্ছে। এখানে নাহারের সাথে শুভা থাকাতে রুবি সেহেরকে সাহায্য করতে চলে যান। এদিকে শুভা নিজের কাজে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে কখন ওর পিছে এসে দুর্জয় দাঁড়িয়েছে ও খেয়ালই করেনি। মায়ের সাথে নিজের প্রিয়তমাকে এভাবে হাতে হাতে কাজ করতে দেখে দুর্জয়ের চোখ জুড়ায়। গর্বিত মৃদু হাসি দিয়ে গলা পরিষ্কারের আওয়াজ করে ও। এতে দুই নারীরই কাজের মনোযোগ ভঙ্গ হয়। পেছনে ফেরে ওপর তাকাতেই দুর্জয়কে দেখে দুজনেই হাসে। তবে অবশ্যই হাসি দুটোর পেছনের অনুভূতি ছিল ভিন্ন। নাহার ছেলেকে দেখে তৃপ্তির হাসি দিয়ে প্রশ্ন করলেন, কিছু লাগবে আব্বু? হমম। ও পানি। নাহার ছেলের চাওয়া শোনা মাত্রই ব্যস্ত হয়ে পড়লেন। পানির গ্লাস তার বাম পাশে রাখা ছিল। সেটা তুলে পানি ভরতে নাহার ওপাশ ঘুরতেই দ্রুত গতিতে দুর্জয় শুভার বাম চোখের ঠিক ওপরে নিঃশব্দ তবে গভীর একটা চুমু বসিয়ে আবার একই গতিতে পেছনে সরে আসে। হতভম্ব শুভার পুরো ব্যাপারটা মস্তিষ্কে পুরোপুরি ধারণ করার আগেই সব হয়ে গেল। নাহার ততক্ষণে পাশ ফিরে দুর্জয়ের সামনে গ্লাস ধরেছেন, যেটা ভদ্র পুরুষের মতন দুর্জয় নিয়ে চুমুকো দিয়ে ফেলেছে। এমন ভাব ওর যেন এখান থেকে এক পাও সে এদিক ওদিক হয়নি। নাহার হঠাৎ খেয়াল করলেন শুভা চোখ বড় বড় করে শূন্যে তাকিয়ে আছে। উনি মেয়েটার মাথায় হাত বুলিয়ে ডাকলেন, কি হয়েছে মা? কি চিন্তা করছ? শুভা যেন ঝটকা খেয়ে বাস্তবে ফেরে। হমম। নোনা কিছু না চাচিমা।
দুর্জয় তখনই দুজনের মাঝখানে ঢুকে গ্লাসটা টেবিলে রেখে শুভাকে শুনিয়ে বলল, আমি গাড়ি বের করছি। নাহার এরপর নিজের কাজে ব্যস্ত হলেও শুভা দেখতে পেল দুর্জয়ের ঠোঁটে লেগে থাকা বাঁকা হাসি। মুহূর্তেই লজ্জার সাথে কপট রাগের মিশেল নিয়ে মনে মনে আওড়াল ও। দিন দিন দুষ্টামি বাড়ছে মানুষটার। দোতলায় ফারিয়া রুমে যেয়ে ঝটপট একটা গোসল নিয়ে ফেললেন। এরপর চুল মুছতে মুছতে বের হলেন বারান্দায় টাওয়েল শুকা দিতে। তবে বারান্দায় এসে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখে পড়ল তার। থমকে দাঁড়ালেন তিনি। নিচে দেখলেন দুর্জয়ের সাথে শুভাকে। কি একটা বিষয় নিয়ে শুভা দুর্জয়কে মনে হচ্ছে যেন বকা দিচ্ছে। অন্তত মুখের অভিব্যক্তিতে তাই মনে হচ্ছে ওর। এবং আশ্চর্যজনক হলেও সত্য যে দুর্জয়কে দেখে মনে হচ্ছে সে বিষয়টা বেশ উপভোগ করছে। ফারিয়ার ভ্রু জোড়া কুঁচকে আসে। কেন যেন কোথাও একটা খটকা লাগে ওনার। দুর্জয় আর শুভা খুব ক্লোজ এটা উনি জানেন। তবুও এটা সেই ধরনের ক্লোজনেস না। এখানে বিষয়টা অন্য কিছু। আসলেই কি অন্য কিছু? ফারিয়া এসব চিন্তা ভাবনার মধ্যেই দেখেন শুভাকে দুর্জয়ের গাড়িতে উঠতে। মুহূর্তেই গাড়িটা বাসার আঙ্গিনা থেকে বের হয়ে যেতে দেখা গেল। তবে বাতাসে রেখে গেল কিছু সন্দেহ। সেই দিন নানা কাজে সকালে না যেতে পেরে দুপুরের পর বাড়ির 3 বউ শপিংয়ে গেলেন হলুদ, মেহেদি, বিয়ের কাপড় গহনার বাজারটা করে ফেলতে। বিকেলে বাসায় বারিশা আবার এলো। গতকালই ওকে আসার কথা নাহার বলে দিয়েছিলেন। এখন থেকে বিয়ের তৈয়ারিতে ওরও টুকটাক হাত লাগানো উচিত। বারিশা খুশি মনেই এসেছে। ও তো এই সুযোগটাই চাচ্ছিল। ছেলে পক্ষের জন্য দিশা রাদিয়া আগেই ডালা কিনে এনেছিল। তারা নিজেরাই সেটাকে সাজাবে বলে বাকি সরঞ্জামও নিয়ে এসেছে। এখন সেগুলাই নিয়ে বসেছে। সাথে বারিশাও জয়েন করেছে ওদের। এসব কাজে বারিশা একদমই পটু না। বিজনেস আর অফিস সামলে এসব শৈল্পিক জিনিসের প্রতি কখনো আগ্রহ জন্মায়নি ওর। তবে এখন হবু ননদদের সাথে সময় কাটানোর জন্য হলেও হাত বাটাতে হচ্ছে। এবং খেয়াল করল বারিশা এই কাজগুলো করতে ওর বেশি একটা খারাপ লাগছে না। কাজের সাথে কথাও হচ্ছে টুকটাক, সেগুলাও উপভোগ করছে ও। এই যেমন রাদিয়া আর তুষারের সম্পর্ক নিয়েই খুনসুটিতে মেতেছে দিশা। এ কারণে রাদিয়াকে লজ্জায় লালনীল হতে দেখে বারিশা হেসেই ফেলল। এরকম লাজ ওর কখনোই আসে না। অথচ আজ রাদিয়াকে দেখে ওরও ইচ্ছে হচ্ছিল এভাবে লজ্জা পেতে দুর্জয়কে নিয়ে। কিছুক্ষণ পরেই ওদের সাথে যোগ হল শুভা। মাত্রই ফিরেছে ও ভার্সিটি থেকে। এসে বারিশাকে দেখে বুকের ভেতর ধক করে উঠলেও মুখে সৌজন্যের হাসি পড়ে রাখল। যে চুপচাপ সেহেরের পাশে বসে ডালা সাজানোতে হাত লাগাল। বারিশা ঠিক তখন খেয়াল করল শুভাকে। মিষ্টি একটা হাসি দিয়ে শুভার সাথে কথা বলা শুরু করল ও। শুভা, তোমার সাথে তো কথাই হতে পারল না গতকাল। কোনো ভার্সিটিতে পড় তুমি? আপু ইস্ট ডেল্টাতে। ও আচ্ছা, সেটা তো বেশ দূরে, সেই বাইজিদ পার করে, তাই না? বাসা কি ওখানেই নাকি তোমার? শুভা হুট করেই ইতস্তত হয়ে পড়ে। কিভাবে উত্তর দিবে এই প্রশ্নের সেটা বুঝে ওঠার আগেই রাদিয়া ওর হয়ে বলে, না ভাবি, শুভা তো আমাদের সাথে এই বাসায় থাকে। এখান থেকেই ভার্সিটি যায় ও। বারিশা ভীষণ অবাক হল, যেটা মুহূর্তেই ওর চেহারায় স্পষ্ট ধরা দিল। ও আচ্ছা, তুমি এখানে থাক। মিনশ্রী আমি আসলে বুঝতে পারিনি। দিশা তখন কথা বলে ওঠে। হ্যাঁ ভাবি, আগে শুভা ভার্সিটির ওখানেই থাকত, কিন্তু মাঝখানে বেচারি অনেক অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে বড় ভাইয়া ওকে জোর করে এই বাসায় নিয়ে আসে আর এখানেই রেখে দেয়। আসলেই তো, আমরা থাকতে তুই একা কেন থাকবি শুভা?
দিশার আদুরে প্রশ্নে শুভা হেসে দিল, ও বারিশার চমক এখনো যায়নি। দুর্জয় এখানে নিয়ে এসেছে তোমাকে? শুভা মুচকি হেসে মাথা নাড়ে। দিশা আবার কথা শুরু করে, ভাবি হিন্দিতে একটা শব্দ আছে না, লাডলি, মানে খুবই আদরের। বড় ভাইয়ার কাছে শুভা হলো সেটাই, একদম ওনার লাডলি। শুভাকে উনি সবচাইতে বেশি আদর করেন, সেই ছোট্ট বেলা থেকে। সেহের তখন হেসে জবাব দেয়, তো শুভাও কম যায় নাকি? এক কথায় বড় ভাইয়ার নেওটাও। ছোটবেলায় তো ভাইয়ার পায়ে পায়ে ঘুরত, ভাইয়া যেখানে যাবে সেখানেই চলে যেত, কারোর বারণ শুনত না। কি রে, মনে আছে তোর সেই সব কথা? শুভাকে বলা লাগেনি, সে সেই সব স্মৃতিচারণেই ব্যস্ত ছিল এতক্ষণ। সেই সব দিনগুলো মনে পড়তেই ঠোঁটে এক চিলতে লাজুক হাসি এসে বিঁধল। অপরদিকে বারিশা সবই খেয়াল করছিল তখন। রাদিয়ার ওষ্ঠেও ঠিক একই হাসির উপস্থিতি কিছুক্ষণ আগে পেয়েছিল ও। তখন সেটা দেখতে ভীষণ ভালো লেগেছিল। কিন্তু কেন যেন শুভার হাসিটা বুকে যেয়ে শুলের মতন বিঁধল বারিশার। দুর্জয়কে ঘিরে এই অধরের ঝিলিকটা মনে হলো যেন ওর নিজের হওয়া উচিত, শুভার না। হঠাৎ থমকায় বারিশা। ও এরকম পসেসিভ হয়ে যাচ্ছে কেন? দুর্জয়কে কি ও ভালোবাসতে শুরু করেছে নাকি? শুভাকে নিয়ে তখনও সেহের দিশারা মজা করেই যাচ্ছিল। বারিশার নিজের ধ্যান থেকে ফিরে আবার মনোযোগ দেয় ওদের কথায়। দুর্জয় আর শুভার ঘনিষ্ঠতার ব্যাপারে অবগত হয় ও। কোথায় যেন একটা লাগে ওর। বড় ধরনের খটকা। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। মাগরিবের আজানও পড়ে গিয়েছে। মেয়েরা ডালার কাজ বাদ দিয়ে নামাজ পড়তে ওঠে। শুভা নামাজ শেষ করে সোজা রান্নাঘরের দিকে যায়। এখন মাঝে মধ্যেই ও সবার জন্য বিকেলের চা বানায়। আর দুর্জয়ের জন্য তো কফি বানাতেই হয় ও আসার পর। আজ যেহেতু বড়রা বাসায় নেই, মেয়েরাও এখনো নামাজ পড়ছে, তাই শুভা এসে চুলায় চা বসিয়ে দিল। সাথে বাসার বুয়াকে বাইরে নাস্তা লাগানোর জন্য বলে দিল। চায়ের পাতা ঢালতে যাবে এমন সময় কোমরে কারো উষ্ণ স্পর্শ পেয়ে আতকে ওঠে শুভা। তার সাথে হাতের চামচে ভরা চা পাতা সব ছড়িয়ে পড়ে। ঝট করে শুভা পেছনে তাকিয়ে দুর্জয়ের দুষ্টু হাসির বেড়াজালে ধরা পড়ে। গভীর শ্বাস নিয়ে শুভা কপট রাগ মেলায় চোখে। তাই দেখে দুর্জয়ের হাসি খানিক গাঢ় হয়। ঝুঁকে শুভার কানের কাছে ঠোঁট নামায় ও। এখনো আমার স্পর্শের সাথে পরিচিত হতে পারিসনি? মনে হয় দোজ কম পড়ে গিয়েছে, আরও বাড়াতে হবে তাই না? সারা অঙ্গে বিদ্যুতের তরঙ্গ খেলে যায় শুভার। তবে ভেতর ভেতরে লজ্জায় মরলেও মুখে যথাসম্ভব গম্ভীরতা বজায় রেখে কনুই দিয়ে দুর্জয়ের পেট বরাবর গুথা মারে ও। তোমার মুখে লাগাম টানো। বুয়া আছে এখানে। আপুরাও যে কোনো সময় চলে আসতে পারে। আসলে আসবে। ওদের জন্য আমরা আমাদের রোম্যান্স বন্ধ রাখব কেন? এবার শুভা ঘুরে দাঁড়িয়ে চোখ পাকায়। দিন দিন তোমার মাথা আওলাচ্ছে, বুঝছ? এখন এখান থেকে যাও তো। যে ফ্রেশ হও, আমি তোমার কফি নিয়ে আসছি। যাও যাও। কথাগুলো শুধু বলাই না, দুর্জয়কে ঘুরিয়ে রীতিমতো ওর কাঁধ ধাক্কা দিতে দিতে ওকে রান্নাঘর থেকে বের করল শুভা, যদিও দুর্জয় নিজে না আগালে শুভার সাধ্য ছিল না ওকে নড়ানোর। রান্নাঘরের দোরগোড়ায় এসে পেছনে ফিরল দুর্জয়। প্রেয়সীর আলতা লাল আদলে চেয়ে আদুরে কণ্ঠে আদেশ দেয়, 10 মিনিটের মধ্যে কফি সহ আমার রুমে দেখতে চাই তোকে। দেরি যাতে না হয়। প্রশান্তি মিশ্রিত কপট রাগ চোখে নিয়ে শুভা বলল, আগে তুমি যাও, ফ্রেশ হও, 10 মিনিটের আগেই আসছি আমি। দুর্জয়কে পাঠিয়ে দিয়ে এরপর আবার ফিরে আসলো চুলার কাছে শুভা। পানি পুরো দমে ফুটে গিয়েছে, এখন চায়ের পাতা না দিলই নয়।
ঠোঁটে মিষ্টি একটা হাসি মাখিয়ে চামচ হাতে নিল ও। আরেক চুলায় তাড়াহুড়ো করে আবার পাত্র চড়াল, স্পেশালভাবে কফি বানানোর জন্য। এদিকে দুর্জয় সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখা পেল বারিশার। এই সময় এখানে মেয়েটাকে ও আশা করেনি বলে একটু অবাক হল। বারিশা ততক্ষণে কয়েক সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে। দুর্জয়কে দেখে সুন্দর একটা হাসি পড়ল ঠোঁটে। দুর্জয় সেটার প্রেক্ষিতে সৌজন্যতা দেখিয়ে বলল, কেমন আছো বারিশা? আজ হঠাৎ এখানে? বারিশা ঠোঁট গোল করে চোখে দুষ্টুমির ঝিলিক টানল। কেন? আমার কি আসা উচিত ছিল না? আমি সেটা বলিনি। আসলে তুমি আসবা আমি জানতাম না। আমাকে গতকাল নাহার আন্টি আসতে বলে দিয়েছিলেন। এখন থেকে রাদিয়ার বিয়ে পর্যন্ত প্রায় দিনই আসার চেষ্টা করব। কথাটা শুনে দুর্জয়ের তেমন ভালো না লাগলেও ও মুখে কিছু বলল না। শুধু সৌজন্যতার হাসি বজায় রেখে ওপরে উঠে গেল। ওর যাওয়াটা গভীরভাবে বারিশা লক্ষ্য করল। মানতেই হবে মানুষটা যেমন সামনে থেকে সুদর্শন তেমনি পেছনে থেকেও আকর্ষণীয়। সিঁড়ি ভেঙে ওঠার সময় শার্টের ওপর দিয়েই দুর্জয়ের পিঠের ভাঁজটা নজর কাড়ছে বারিশার। লোভাতুর দৃষ্টিতে সেটা কিছুক্ষণ দেখে চোখ ফিরিয়ে নিল ও লজ্জায়। তারপর নিচে নেমে আসল। নিচে নেমে বারিশা কাউকেই দেখতে পেল না। ডাইনিং হলে বুয়াকে নাস্তা লাগাতে দেখে ওনার কাছেই গেল। খালা, সবাই কোথায়? দিশা, রাদিয়া, আফামুনিরা তো অহনো নামে নাই। তয় শুভা আফামনি রান্নাঘরে ছা বানাইতে আসে। শুভার নাম শুনে কৌতূহল নিয়ে রান্নাঘরে পা বাড়ায় বারিশা। নিপুণ হাতে কাজ করতে থাকা মেয়েটাকে ইতিমধ্যেই ওর না ভালো লাগার তালিকায় স্থান দিয়ে ফেলেছে। চপল পায়ে বারিশা যেয়ে শুভার পাশে দাঁড়ায়। কি করছো শুভা? শুভা তখন চা কাপগুলোয় ঢালার প্রস্তুতি নিচ্ছিল। বারিশাকে দেখে মিষ্টি হাসল ও। আপু, চা বানাচ্ছি। ও সব সময় কি তুমিই বানাও নাকি? না আপু, সব সময় হয়ে ওঠে না, তবে মাঝে মধ্যে করি। ভালো। এই বাড়ির মেহমান হয়েও সদস্যদের সাথে কাজে হাত লাগাচ্ছ দেখে ভালো লাগল। বারিশার বলা মেহমান শব্দটা শুভার খুব খটকা লাগল। কেমন একটা অপ্রীতিকর অনুভূতি দিয়ে গেল যেন। ততক্ষণে পাশের চুলায় পানি ফুটার আওয়াজ পেয়ে ধ্যান দুজনেরই গেল সেদিকে। বারিশা এই পানি দেখে প্রশ্ন ছুড়ল, এই পানি আবার কিসের জন্য গরম করছ? দুর্জয় ভাইয়ার জন্য কফি বানাতে হবে। সেটার পানি? দুর্জয়ের নাম শুনতেই মুহূর্তে সচল হয় বারিশা। গায়ের একপাশের ওড়নাটা ঠিক ঠাক করে শুভাকে ব্যস্ত ভঙ্গিতে বলে, দুর্জয়ের জন্য কফিটা আমি বানিয়ে দিচ্ছি, তুমি অন্যদেরটা দেখ। কফি পাউডার কোথায়? শুভা থম মেরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বারিশা দুর্জয়ের জন্য কফি বানাবে এটা কোনোভাবেই নিতে পারছিল না। সাথে সাথে বিনয়ী স্বর বজায় রেখে প্রতিবাদ করল ও, আপু, আপনার কষ্ট করার দরকার নেই, আমি বানাচ্ছি তো সবগুলো। বারিশা সরাসরি তাকিয়ে হাসে, এটা কষ্ট হতে যাবে কেন? আর তাছাড়া আজ বাদে কাল তোমার দুর্জয় ভাইয়াকে আমার হাতেরই কফি খেতে হবে। সো এখন থেকেই জনাবের অভ্যাস হওয়াটা ভালো না? বারিশা কোনো আঙ্গিকে কথাগুলো বলেছে সেটা শুভার না বোঝার কোনো কারণ নেই। তাই শুনতেই শুভার পায়ের নিচের মাটি যেন সরে গেল। কাটার মতন প্রতিটা শব্দ যেন বিঁধল ওর সারা অঙ্গে। ওদিকে শুভাকে উপেক্ষা করেই বারিশা নিজের কাজ শুরু করে দিয়েছে। আগামী 3 মিনিটের মধ্যে কফি বানানো শেষ হয়ে গেল ওর। নিজের মতন বানিয়েছে বারিশা, তাই মনে হচ্ছে দুর্জয় পছন্দ করবে। বানানোর পর ও শুভার দিকে চায়, এখন এই কফিটার কি করব বলো তো শুভা? মানে তোমার ভাইয়া কি নিচে এসে খাবে নাকি তাকে দিয়ে আসতে হবে?
বারবার জোর দিয়ে তোমার ভাইয়া শব্দটায় শুভা বেশ বিরক্ত হয়। তবে ও আবার সামলায় নিজেকে। এভাবে ভেঙে পড়া মানায় না ওকে। 1 কাপ কফি তো বানিয়েছে বারিশা। এ আর এমন কি? বারিশার দিকে আবার স্নিগ্ধ একটা হাসি পড়ে এগিয়ে আসে শুভা। উনি নিজের রুমেই কফি খান। আপু আপনি বসুন, আমি কফিটা দিয়ে আসি বলে কফির মগটা নিতে গেলেই সেটা সরিয়ে দেয় বারিশা। তীক্ষ একটা হাসি টেনে বলে, তোমার বানানো চা ঠান্ডা হচ্ছে শুভা। তুমি সবাইকে সেটা সার্ভ করো। আমি তোমার ভাইয়াকে কফি দিয়ে আসছি বলেই আর কোনো দিকে তাকায় না বারিশা। কফির মগটা একটা ট্রেতে করে হনহন করে বের হয়ে যায় রান্নাঘর থেকে। শুভার মনে আধার নামে তখন। উদ্যত হয় এক বিভৎস সত্য। বারিশা যেই অধিকার নিয়ে আজ কাজগুলো করল সেই অধিকার পেয়েও শুভার নেই। তাই তো জোরালো গলায় কিছুই বলতে পারল না ও। শুধু ফ্যাল ফ্যাল করে বারিশার কাণ্ড দেখেই গেল মাত্র। অসহায় শুভা যখন ভেঙে পড়ছিল, তখন আত্মবিশ্বাসী বারিশার মন টগবগ করছিল উত্তেজনায়। দুর্জয়ের রুমে ওর সাথে একান্তে কিছু সময় কাটানোর বাসনা মনে জাগ্রত হচ্ছিল ক্রমেই। সেই চেতনা নিয়েই দরজায় টোকা দিল ও। দুর্জয় মাত্রই ফ্রেশ হয়ে এসে বসেছে। দরজায় আওয়াজ শুনে ভ্রু কুঁচকে আসে ওর। শুভা তো জানে দরজা খোলাই থাকে। তাহলে টোকা দিচ্ছে কেন? এরই মাঝে আবার শব্দ পেতেই উঠে দাঁড়ায় দুর্জয়। যে দরজা খুলে কফির মগ হাতে বারিশাকে দেখে আপনাতেই কপাল কুঁচকে আসে ওর। তুমি? বারিশার ঠোঁটে আবার ফোটে সেই দুষ্টু হাসি। হ্যাঁ আমি। কেন? অন্য কাউকে এক্সপেক্ট করছিলা নাকি? দুর্জয়ের চোখ এখন চঞ্চল হয়ে শুভাকে খোঁজে। তবে বারিশা আবার ওর মনোযোগ নিজের দিকে টেনে নেয়। শুনলাম তুমি নাকি অফিস থেকে এসেই কফি খাও। সো হিয়ার ইট ইস। দুর্জয় সৌজন্যতা রক্ষার্থে কফিটা নিল। তুমি কেন কষ্ট করে আনতে গেলে? আমি শুভাকে বলেছিলাম তো। শুভা অন্য সবার জন্য চা বানানোতে ব্যস্ত ছিল। তাই আমি নিয়ে এলাম। দুর্জয় ভীষণ অবাক হয় কথাটা শুনে। শুভা ওর কাছে না এসে অন্যদের চা নিয়ে ব্যস্ত হয়েছে এটা বিশ্বাস হয় না। মেয়েটা পারে তো সবসময় ওর আগপিছ ঘোরে সেখানে। কি ব্যাপার দুর্জয়, আমি কি তোমার রুমের দোরগোড়াতেই দাঁড়িয়ে থাকব? দুর্জয়ের আবার মনোযোগ ভাঙে। অপ্রস্তুত হয়ে বলে ও হ্যাঁ আসো বলে সরে দাঁড়ায় একপাশে। বারিশা রুমে ঢুকে দুর্জয় শক্ত করে দরজার ম্যাগনেটটা লাগিয়ে দেয় দেওয়ালের সাথে যাতে দরজা কোনোভাবেই বন্ধ না হয়। এটা দেখে অবাক আর মেজাজ খারাপ হলেও বারিশা মুখে কিছু বলে না। দুর্জয়ের এই বিষয়টা ভালো লাগল না ওর। আফটার অল, তারা একে অপরের বাগদত্তা, কিছুটা সময় একান্তে কাটাতেই পারে। কিন্তু এই লোক দেখি সেকেলে প্রকৃতির। বারিশার পেছনে পেছনে দুর্জয় ঢুকল রুমে। কফির মগটা মুখের সামনে নিয়ে সিপ নিতে যাওয়ার আগেই কপাল কুঁচকে গেল ওর। অচেনা ঘ্রাণ নাকে যে লেগেছে ওর। বারিশা পেছনে ফিরে দুর্জয়কে ওভাবে দেখে প্রশ্ন ছুড়ল, কফিটা কেমন হয়েছে? সব ঠিক আছে? দুর্জয় সরাসরি বারিশাকে দেখে, কফি কি তুমি বানিয়েছ? দুর্জয় যে বুঝতে পেরেছে এই তৃপ্তিতে মুচকি হাসে বারিশা। হমম। শুনলাম তুমি নাকি অফিস থেকে এসেই 1 মগ কফি খাও, তাই আজ নিজ হাতে বানালাম তোমার জন্য। দুর্জয়ের মুখ দেখে কারো বোঝার উপায় নেই কি ভীষণ রকমের ক্ষেপে গিয়েছে ও। এবার রাগটা সরাসরি যেয়ে পড়ল শুভার ওপর।
ফাজিল মেয়েটা নিজে কেন কফি বানায়নি? দুর্জয়, ইজ এভরিথিং ওকে? দুর্জয় চুপচাপ মগটা নিজের স্টাডি টেবিলের ওপর রেখে দিল। চুমুক তো দূরের কথা, ঠোঁটও ছোঁয়ালো না মগের রিমে। ঠিক তখনই ওর কল আসলো ফোনে। ফারহানের ফোন দেখে বারিশার দিকে তাকায় দুর্জয়। এক্সকিউজ মি বারিশা, আমার খুব আর্জেন্ট একটা বিজনেস কল এসেছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই হ্যাভ টু অ্যাটেন্ড আ মিটিং। বারিশা ব্যস্ত হয়ে দরজার দিকে পা বাড়াল। হ্যাঁ হ্যাঁ শিওর, তুমি কাজ করো, আমি এমনিতেও এখন বেরিয়ে যাব, পরে দেখা হবে বলে রুম থেকে বের হয়ে গেল বারিশা। ও ঘুরতেই দুর্জয় দরজাটা বন্ধ করে দিল। আওয়াজটা জোরেই ছিল বলে বারিশা কেঁপে উঠে। বিড়বিড় করে আপনা মনে, কি ব্যাপার, রাগ করল নাকি? বারিশার সাথে আরেকজনও কেঁপে উঠেছিল, তবে সেটা দুর্জয়ের দরজা বন্ধ করার জন্য না, বারিশাকে দুর্জয়ের রুম থেকে বের হতে দেখে। প্রিয়তর পাশে সামাজিক স্বীকৃতিপ্রাপ্ত বাগদত্তাকে দেখে সিঁড়িতে দাঁড়ানো ১৯ বছরের কিশোরীর স্বচ্ছ দুচোখ দিয়ে অশ্রু গড়ায় নিঃশব্দে। বারিশা নিচে নামতেই সিঁড়ির দোরগোড়ায় দেখা পেল শুভার। চুপচাপ মাটির দিকে তাকিয়ে কি যেন ভাবছে মেয়েটা। পাশ দিয়ে যতটুকু দেখা যায় তাতেই মনে হচ্ছে ভীষণ বিষণ্ণতায় আছে যেন। বারিশা কাছে গেল। শুভা। শুভা নিজের মাঝে ফিরে আসে। বারিশার আওয়াজ চিনতে পেরে সাথে সাথেই চোখ মুছে ওপরে তাকায়। জি আপু। কি ব্যাপার, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তোমার কি মন খারাপ? শুভা মলিন হেসে উত্তর দেয়। না আপু, এমন কিছু না। মহম, কিছু একটা তো হয়েছেই। কিছুই হয়নি আপু, আসলে ভার্সিটি থেকে এসেছি কেবল, একটু টায়ার্ড লাগছে, আর কোনো ব্যাপার না। বারিশা একটু দমে গেল। ও, তো যাও, তুমি যেয়ে রেস্ট নাও, আমি এখন আসি। রাদিয়া দিশারা কই? আপুরা ড্রয়িং রুমে বসেছে। আপু নাস্তা দেওয়া হয়েছে, খেয়ে যান। না রে, আমার এক বান্ধবীর সাথে এখন দেখা করতে যেতে হবে, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। নাস্তা নিয়ে ব্যস্ত হয়েও না, আমি তো এখন রোজই আসব। আসি আজকে, আমি দিশাদের সাথে দেখা করে চলে যাব। শুভা আর কিছু বলল না, শুধু মুচকি হাসি টেনে ওদের কথোপকথনের ইতি টানল। বারিশা উল্টো ঘুরে হাঁটতেই শুভা সিঁড়িতে পা রাখল। আসলেই ওর ভীষণ ক্লান্ত লাগছে, তবে এটা শারীরিক কারণে নয়, মানসিক বিষণ্ণতা কাবু করেছে ওকে। স্তব্ধ পরিবেশে আনমনেই হাজারো দুশ্চিন্তা বুনতে বুনতে দোতলায় উঠে আসে শুভা। তবে নিজের রুমের দিকে পা বাড়াতে চাইলেও সেটা আর হয়ে ওঠে না ওর। তার আগেই ওর বাহু ধরে কেউ টেনে নেয় ওকে নিজের কাছে। শুভা যতক্ষণে চোখ মেলে তাকিয়েছে ততক্ষণে ও দুর্জয়ের রুমের ভেতরে অবস্থান করছিল। দুর্জয় ওকে এখনো ধরেই নিজেদের পেছনে দরজা লাগিয়ে দিল। আগের মতন এবারও শব্দটা বেশ জোরালো ছিল, যেটাতে বারিশার বদলে কাঁপল শুভা। পর মুহূর্তেই দুর্জয় এসে দাঁড়াল শুভার সামনে। সমস্যাটা কি তোর? নত মস্তকে দাঁড়ানো শুভা শীতল, চাপা কণ্ঠ শুনে ওপরে তাকায়। দুর্জয়ের ভ্রুজোড়া উঁচানো শক্ত চেহারার প্রতিচ্ছবি দেখে মনে মনে আরেক দফা কেঁপে উঠে আবার চোখ নামায়। দুর্জয় তখনও শুভার বাহু ধরে জড়ানো। আমি একটা প্রশ্ন করেছি শুভা। মলিন সুরে দুর্জয়ের কানে উত্তর আসে প্রশ্নের রূপে। কি সমস্যা হবে আবার? আমার কফি তুই বানাসনি কেন? এত কি ব্যস্ততা তোর যে আমার জন্য এক মগ কফি বানাতে পারলি না? তুই জানিস না, তোর হাতের কফি ছাড়া এখন আমি কফি খাই না? তো ওই বারিশাকে কেন দিলই কফি বানাতে? হ্যাঁ,
দুর্জয়ের রাগর কণ্ঠে ঝরে ঝরে পড়ছিল, যার দরুন পর্যায়ক্রমে সুরের তেজ বেড়ে হচ্ছিল দ্বিগুণ। তবে শুভার এসব শুনে ভয়ের থেকে এখন উঠছিল রাগ। নিজেকে হ্যাচকা টানে দুর্জয়ের হাত থেকে সরিয়ে তীব্র অভিমানে, বিরক্তির সুরে বলল ও, আমি কে তোমার কফি বানানোর? তোমার বাগদত্তা আছে না, সেই তো সব এখন। রান্নাঘরে এসে আমার হাত থেকে ছো মেরে সবকিছু নিয়ে নিজে মাতব্বরি করে তোমার প্রতি ভালোবাসা জাগিয়ে তোমার কফি বানানো শুরু করে দিল। আমি তাকে কি বলবো, তুমিই বলো। শুভার প্রতিটা শব্দে ব্যঙ্গ স্পষ্ট ধরতে পারল দুর্জয়। বুঝল এখানে বারিশা নিজে ঝামেলা পাকিয়েছে। তবে তারপরেও শুভার প্রতি রাগটা ওর কম হল না। ও মাতব্বরি করল, আর তুই করতে দিলই? কিছু বললি না কেন? এতই সোজা তাকে কিছু বলা তোমার মনে হয়? তোমার নামের অলংকার তার আঙ্গুলে শোভা পাচ্ছে, আমার না। সমাজে সে তোমার পাশে দাঁড়ানোর স্বীকৃতি পেয়েছে, আমি না। উনি তো এই অধিকারের সম্পূর্ণ সৎ ব্যবহার করছেন। আমাকে বলে কি না, তোমার ভাইয়াকে তো এখন থেকে আমার হাতের কফি খেতে হবে, তাই আমিই বানাই। নাও বানিয়েছে, এখন খাও। আর ওনার সাথেই রুমে গল্পও করো। আমি গেলাম। বলেই ঝামটা দিয়ে ঘুরে দরজার দিকে পা বাড়ায় শুভা, তবে এক কদমও নড়ার আগে পেছনে থেকে ওর কোমরের দুপাশ দিয়ে একজোড়া বলিষ্ঠ হাত পেঁচিয়ে ধরে ওকে। ওর পেটের ওপর দুটো হাত চেপে দুর্জয় শুভার পিঠ টেনে ঠেকায় ওর চওড়া বুকে। চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস ছাড়ে মেয়েটা। দুর্জয়ের প্রতিটা স্পর্শ ওর রুহু কাঁপিয়ে তোলে। তবে এখন এভাবে কাঁপলে চলবে না, কারণ এখন শুভা রেগে আছে সবকিছু নিয়ে। সেই রাগেরই বহিঃপ্রকাশ করল ও। ওর পেটে রাখা দুর্জয়ের হাতের বাঁধন খোলার চেষ্টা করতে করতে কাঠ কণ্ঠে বলল, ছাড়ো আমাকে প্লিজ। বাম কর্ণকুহুরে উষ্ণ শ্বাসের আবির্ভাবে শুভা চোখ বন্ধ করে ফেলল। মহম, একদম ছাড়ব না। দুর্জয়ের শ্বাস যখন ওর ঘাড়ে লুটিয়ে পড়ছিল তখন পড়তে পড়তে গলে যাচ্ছিল শুভা। তারপরেও নিজের কথার বরখেলাপি না হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল ও। দেখ, আমার ভালো লাগছে না কিন্তু। কেন ভালো লাগছে না? বলতেই টুপ করে শুভার খোলা কাঁধে ছোট্ট তবে গভীর অধর স্পর্শ করাই দুর্জয়। এতে আর নিজেকে দমিয়ে রাখতে পারে না শুভা, সর্বাঙ্গ কেঁপে ওঠে ওর, যেটার তরঙ্গ পৌঁছায় দুর্জয়ের মাঝেও। বাঁকা হেসে মাদকময় সুরে প্রশ্ন ছোড়ে, এখনো ভালো লাগছে না? শুভা মুখে কিছু বলার ভাষা হারায়। ঘন ঘন শ্বাস নেওয়াতে গলা যেন রোধ হয়েছে ওর। চোখ দুটো বন্ধ করে পুতুলের মতন দাঁড়িয়ে রয়, যেন এক জায়গাতেই জমে গিয়েছে। দুর্জয় প্রশান্তির হাসি হেসে আরো নিবিড় করে বাঁধন। আদুরে কণ্ঠে শুভার কর্ণপুঞ্জে আবার কথা পৌঁছায়। সমাজ, পৃথিবী কি বলল, এগুলো পরোয়া আমি কখনোই করি না। কে আমার পাশে থাকার স্বীকৃতি পাবে তা নির্ধারণ করার দায়িত্ব শুধুই আমার নিজের। একটা হীরের আংটি আমার জীবনসঙ্গী নির্ধারণ করার ক্ষমতা রাখে না, তা সেটা যে কারোর আঙ্গুলেই শোভা পাক না কেন। আমার মনে তো একজন মানুষের নাম লেখা শুভা তাবাসসুম। তার জায়গা নেওয়ার অধিকার কিংবা সাহস কোনোটাই অন্য কাউকে দেইনি, আমি কখনো দিব না। একটু থামে দুর্জয়। তারপর আবার বলে, এই পৃথিবীতে শুধু একজনের ইচ্ছাকে আমি প্রাধান্য দেই। সেটা হলো আমার মা। আর আমি জানি তিনিও বারিশাকে এই বাড়ির বউ হিসেবে পছন্দ করেন না। তার মনেও আছে আরেকটি মেয়ে যাকে তিনি তার পুত্রবধূ করতে চান। শুভা এ কথায় ঝট করে চোখ খুলে প্রশ্ন ছুড়ে দেয়, অন্য মেয়ে মানে? কে সে? শুভা তাবাসসুম। লজ্জায় আর খুশিতে শুভা দুর্জয়ের হাতের বাঁধনের মাঝেই ঘুরে দাঁড়ায়, ওর মুখোমুখি হয়। উচ্ছ্বাসিত কণ্ঠে প্রশ্ন করে, সত্যি? দুর্জয় নিজের ছোট্ট প্রিয়তমার চোখে এতক্ষণ পরে খুশির ঝিলিক দেখে তুষ্ট হয়।
পলক ঝাপটে নিঃশব্দে সম্মতি জানায়। তবে এতেও যেন শুভার শান্তি মেলে না। ফের প্রশ্ন ছড়ে ও, তুমি জানলা কিভাবে? চাচিমা বলেছে কিছু? তোর চাচিমার মুখে বলা লাগে না। আমি আমার মায়ের মন পড়তে জানি। এই কথায় শুভার উচ্ছ্বাসে ভাটা পড়ে কিছুটা। চোখ নামিয়ে নিচে তাকায় ও। দুর্জয় বোঝে এর কারণ। নিজের আঙ্গুল দিয়ে শুভার চিবুক ধরে ওপরে তোলে। আমার ওপর ভরসা নেই? পরমুহূর্তেই শুভা সম্মতি জানিয়ে মাথা দোলায়। আছে ভরসা, গভীরভাবে আছে। দুর্জয়ের মন প্রশান্ত হয়। তাহলে তুই চিন্তা করবি না একদম। শুধু একটা কথা, এটাকে আদেশও বলতে পারিস, আবার অনুরোধও। শুভা এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় আগ্রহ নিয়ে। দুর্জয় তখন বলে, আমাদের দুজনের মাঝে কোনো তৃতীয় কাউকে আসার পথ করে দিবি না। নিজের অধিকার ধরে রাখবি। মনে রাখবি, আমি আছি তোর পাশে। শুভার মন উষ্ণতায় গলে যায়। দুর্জয়কে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে। এই আশ্বাসটা আজ ওর খুব দরকার ছিল। আসলেই এই মানুষটা জাদু জানে, নয়তো কিভাবে বুঝল সেটা? হঠাৎ বাইরে হইচইয়ের আওয়াজ শুনে দুজনেই নিজেদের মাঝ থেকে বের হয়। নাহার রাজে চলে এসেছে এটা বুঝতে বাকি রয় না ওদের। শুভা মুচকি হেসে বলে, চাচিমারা চলে এসেছে। এখন আমি নিচে যাই। বলে সরতে চাইলেও দুর্জয় সরতে দেয় না। তোর কাজ কি নিচে? এবার কপট রাগ দেখায় শুভা। অনেক কাজ আছে। বিয়ের শপিং দেখব না? তোর বিয়ের তো আর শপিং না। ওহো, ছাড়ো তো। হুট করে কেউ চলে আসলে আমি আসলেই শেষ। দুর্জয় এবার আর বাধা দেয় না। শুভার কোমর থেকে হাত সরায়। শুভা আলগা হতেই দরজার দিকে দৌড় দেয়। দুর্জয় মেয়েটার দুরন্তপানা দেখে হেসে পেছনে ঘুরে নিজের স্টাডি টেবিলের দিকে হাঁটা ধরে, তবে কাঁধের একপাশে কারো হাতের থাপ পেয়ে ঝটকা দিয়ে পেছনে তাকায়। শুভাকে চঞ্চল আদলে দেখতে পেয়ে অবাক হয়ে হাসে। মেয়েটা না চলে গেল? আবার ফিরেছে? শুভা ততক্ষণে দুর্জয়ের চোখে চোখ রেখে আচমকা দুর্জয়ের গলা জড়িয়ে ধরে। তারপর মুখ এলিয়ে দুর্জয়ের অমসৃণ গালে ঝটপ একটা চুমু দিয়েই দৌড় দেয় দ্রুত গতিতে। দুর্জয় হতভম্ব হয়ে সেই গালে হাত দেয়। এরপর ঠোঁটে ফোটে ওর হাসি। মেয়েটা ভীষণ দুষ্টু। শুভা এক দৌড়ে দুর্জয়ের রুম থেকে বের হয়ে সিঁড়িতে পা রাখে। চোখে মুখে এখনো লালাভ আভা ওর স্পষ্ট। দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ও খেয়াল করে না কে উঠছে ওপরে। একদম যে ধাক্কা খেতে খেতে বেঁচে যায় ফারিয়ার সাথে। হাতে 3টা শপিং ব্যাগ নিয়ে ফারিয়া এমনিতেই কাহিল। অনেক হেঁটেছে মার্কেটে। এখন আবার শুভার এই দুরন্তপানা দেখে ভীষণ বিরক্ত লাগে ওর। তাই গলার স্বর চওড়া করেই বলে সে, এই মেয়ে এভাবে দৌড়াচ্ছ কেন? শুভা আগেই বুঝেছে একটা দুর্ঘটনা হতে হতে থেমেছে, তাই বিনয়ী সুরে বলল, সরি ছোট চাচি, খেয়াল করিনি আমি। ফারিয়া ততক্ষণে হুঁশ ফিরল। একবার ওপরে তাকিয়ে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, তুমি ওপরে কোথায় ছিলে? দিশা রাদিয়ারা তো সবাই নিচে। শুভার মনের চোর ধরা পড়ে যাওয়ার জোগাড় হয়। আমি আমার রুমে গিয়েছিলাম। তাই ঠিক সেই সময় রুবি আর নাহারও আসলেন সেখানে। শুভাকে দেখে নাহার বলে উঠলেন, কি রে মা, তোমাকে দেখি নাই এখনো। চাচিমা আমি আসলে ওপরে। রুবি শুভাকে কথা না শেষ করতে দিয়েই বললেন, আচ্ছা আম্মু, তুমি সবার সাথে কিছুক্ষণ পর আমার রুমে আসো। সব শপিং দেখাবো। মুহূর্তেই শুভা খুশি হয়ে গেল। জি মেঝো চাচি, এখনই আসছি। আপুদেরকে নিয়ে আসি। বলেই শুভা দৌড়ে আবার চলে গেল।
ওর যাওয়া দেখে নাহার আর রুবি হেসে দিলও, ফারিয়ার ভ্রু জোড়া কুচকেই রইল। মেয়েটা এত ইতস্তত হয়ে উত্তর দিচ্ছিল কেন? যেন কিছু লুকাচ্ছে। 15 মিনিট পরে বাড়ির সব নারী একত্র হলেন মিসেস রুবি আজমের রুমে, বাজারপাতি দেখার উদ্দেশ্যে। একে একে সবে প্যাকেট খাটে বেছালেন রুবি। ছেলে পক্ষের আত্মীয়দের জন্য শাড়ি, পাঞ্জাবিগুলো দেখে সবাই প্রশংসা করল। হলুদে পরার সবার জন্য এক ধরনের শাড়ি টেরি বাজার থেকে অর্ডার দেওয়া হয়েছে, সেটাও জানালেন নাহার। 2 দিনের মধ্যে চলে আসবে। ঘরের এক দেওয়ালে তুষারের জন্য অর্ডার দিয়ে বানানো প্লাস্টিক র্যাপে বিয়ের শেরওয়ানিটা দেখে মুগ্ধ হল সবাই। হালকা পেস্টের মধ্যে মুক্তা আর পাথরের কারুকাজে খচিত শেরওয়ানিটা পুরো রুমে যেন এক স্বর্গীয় দ্যুতি ছড়াচ্ছে। আজকেই ডেলিভারি দেওয়া হয়েছে এটার। নাহার সামনে যেয়ে খুব যত্নে শেরওয়ানিটায় র্যাপের ওপর দিয়েই হাত বোলান। সেটা দেখে ফারিয়া মজা করে বলে ওঠে, আর বেশি দেরি নাই বড় ভাবি। কয়েকদিন পরে আপনার রুমেও এরকম একটা শেরওয়ানি ঝুলবে আমাদের দুর্জয়ের জন্য। বারিশার মা, মেঘলা, তো আমাকে সেই কবে থেকে বলছে দুর্জয়ের মাপ দিতে, শেরওয়ানির অর্ডার দেওয়ার জন্য। ওর আর তর সইছে না বুঝছেন? নাহার শুনে মৃদু একটা হাসি দিলেন, তবে ফারিয়ার সাথে রুবি আজম তাল মেলালেন। তর তো আমাদেরও সইছে না রে ফারিয়া। বিয়ে তো আসলে দুর্জয় আর বারিশারই আগে হওয়ার কথা ছিল। সেই কবেই তো মেয়েটা আমাদের ঘরের বউ হয়ে যেত। যাই বলেন ভাবি, বারিশাকে আমার ভীষণ রকমের পছন্দ। মেয়েটা যেরকম সুন্দরী, তেমন স্মার্ট আর বুদ্ধিমতী। আমাদের দুর্জয়ের ব্যক্তিত্বের সাথে একদম মানানসই, কি বলেন ভাবি? নাহার শুনে চোখ তুলে তাকালেন। হ্যাঁ, আমারও ভালোই লাগে দুজনকে একসাথে। রুমে থাকা একজন ছাড়া বাকি মেয়েরা বড়দের কথায় সায় জানায়। নাহারের মুখ থেকে এমন একটা ভাষ্য শুনে শুভার অন্তর তখন পোড়া ধরেছিল। অন্তর্দহন কি জিনিস সেটা বোধহয় তখন ধীরে ধীরে ও বুঝতে পারছিল। কিছুক্ষণ আগেই দুর্জয়ের মুখ থেকে নাহারের অভিব্যক্তি যা শুনে এসেছিল, সেটার সাথে তো এই কথার কোনো মিলই নেই। তাহলে কি দুর্জয় ভুল পড়ছে ওর মায়ের মন? রুবি আর ফারিয়া ততক্ষণে দুর্জয় এবং বারিশার জুটি আরও অনেক কথা রচিত করলেন। চাচিদের বলা এক একটা কথা মনের ভেতর ছুরির ন্যায় কোপাচ্ছিল শুভার। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে জুড়ে দেওয়ার আলোচনা শোনাটা বোধহয় পৃথিবীর কোনো নারীর পক্ষেই শ্রুতিমধুর হয় না। 19 বছরের কিশোরী শুভাও তাই নিতে পারছিল না আর। দম বন্ধ হয়ে আসছিল ওর। সবার অগোচরে চুপচাপ রুম থেকে বের হয়ে আসে ও। রুবি আজমের রুম থেকে বের হয়ে এক দৌড়ে নিজের রুমে পৌঁছায় শুভা। দরজা বন্ধ করে বিছানায় আছড়ে পড়ে বালিশে মুখ ডুবিয়ে চিৎকার করে কাঁদে। দুর্জয়কে হারিয়ে ফেলার ভয় হঠাৎ মনে জেকে বসে আবার। সেই ভীতি ওকে কাবু করে ফেলে একদম। এখনো বাড়ির কেউ কিছুই জানে না। এখানে যে একটা সম্পর্ক ভেঙে আরেকটা গড়া হয়েছে, এটার বিষয়ে দুজন ছাড়া আর কেউ অবগত নয়। নতুন গড়া এই বাঁধনটা যদি কেউ না মানে, আগের বন্ধনটাই যদি সবাই প্রতিষ্ঠা করতে চায়, শুভার কি হবে তখন? ও তো নিঃস্ব হয়ে যাবে। চলবে।